সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিগত কয়েকটা ক্লাসে ধারাবাহিক আলোচনা করছি। আমরা ইতিমধ্যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি, এগুলোর বৈশিষ্ট্য, এগুলো কী কাজে লাগে। তো আজকে আমরা শুরু করব এই দুইটার মধ্যে পার্থক্য দিয়ে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস এবং আরডিবিএমএস এর মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান। তাহলে এখানে আমি মোটামুটি পার্থক্যগুলো দেখাতে পারি। প্রথমত সংরক্ষণ পদ্ধতি, অর্থাৎ ডেটা কিভাবে সংরক্ষণ করা হয় সেই পদ্ধতির উপর ভিত্তি করে যে ডিবিএমএস এ ডেটা সংরক্ষণ করা হয় ফাইল হিসেবে, আর আরডিবিএমএস এ ডেটা সংরক্ষণ করা হয় টেবুলার ফর্মে অর্থাৎ টেবিল আকারে। তাহলে ডিবিএমএস এর সংরক্ষণ পদ্ধতি হচ্ছে ফাইল আকারে এবং আরডিবিএমএস হচ্ছে টেবিল আকারে। এরপর নাম্বার 2, ডেটার পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ ডেটা নিয়ে কাজ করা যায়। তাহলে ডিবিএমএস এ সাধারণত অল্প পরিমাণ ডেটা নিয়ে কাজ করা যায়, এখানে ডেটার পরিমাণ সীমিত থাকে, কিন্তু আরডিবিএমএস এ আমরা ইচ্ছা মতো প্রচুর পরিমাণ বা বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করা যায়। এরপর হচ্ছে 3 নম্বরে ব্যবহারকারী, অর্থাৎ কতজন ব্যবহার করতে পারে। ডিবিএমএস এর ক্ষেত্রে শুধুমাত্র একজন ব্যবহার করতে পারে, কিন্তু আরডিবিএমএস এর ক্ষেত্রে একাধিক ব্যবহারকারী, 1 জন 2 জন 5 জন 10 জন 100 1000 এরকম প্রচুর পরিমাণে এখানে ক্লায়েন্ট থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ডিবিএমএস শুধুমাত্র একজনই যে এটা তৈরি করে সেই ব্যবহার করতে পারে, কিন্তু আরডিবিএমএস এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ব্যবহার করতে পারে। এরপর নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে ডিবিএমএস এ আসলে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, ডেটা ম্যানিপুলেশনে এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না, কিন্তু যেহেতু আরডিবিএমএস এ ব্যবহারকারী প্রচুর, এই জন্য এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দরকার এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো অবস্থায় থাকে। এবার 5 নম্বরে শুরুর সময়কাল, অর্থাৎ কখন শুরু হয়েছে। শুরুর সময়কাল হচ্ছে ডিবিএমএস এর ক্ষেত্রে 1960 শুরু হয়েছে, আর আরডিবিএমএস এর ক্ষেত্রে 10 বছর পর 1970 খ্রিস্টাব্দে এটা শুরু হয়েছে। সংরক্ষণ ব্যবস্থা, সংরক্ষণ ব্যবস্থা কিভাবে সংরক্ষণ করা হয়। সাধারণত আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখেছি ডিবিএমএস এর, যে হায়ারার্কিক্যাল ফর্মে সাধারণত ডিবিএমএস সংরক্ষিত হয়, কিন্তু আরডিবিএমএস এ সংরক্ষিত হয় যে বিভিন্ন টেবিল আকারে, অনেকগুলো টেবিল থাকে, এই টেবিলগুলো একটার সাথে আরেকটা লিঙ্কেজ থাকে, বিভিন্ন টেবিল আকারে আরডিবিএমএস এ সংরক্ষিত হয়, কিন্তু ডিবিএমএস এ সংরক্ষিত হয় হায়ারার্কিক্যাল ফর্মে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে মাইক্রোসফট এক্সেস, যেটা বহুল ব্যবহৃত, মাইক্রোসফট এক্সেস, ফক্স প্রো, এগুলো হচ্ছে ডিবিএমএস এর উদাহরণ। আর আরডিবিএমএস এর ক্ষেত্রে হচ্ছে মাইএসকিউএল, এসকিউএল, ওরাকল, এই সমস্তগুলো হচ্ছে আরডিবিএমএস এর উদাহরণ। তাহলে আমরা দুইটা তুলনামূলক চিত্র থেকে দেখতে পাই যে আসলে ডিবিএমএস এর চেয়ে আরডিবিএমএসই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি এবং এটারই গ্রহণযোগ্যতা বেশি। এখন এই আরডিবিএমএস বা ডেটাবেস কে নিয়ন্ত্রণ করবে। একটা নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির হাতে এটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে এবং যিনি এটাকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, তিনি কি কাজ করবে মূলত। তিনি আসলে ডেটাবেসটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে, কে কিভাবে ব্যবহার করবে, কার প্রবেশ কিভাবে থাকবে, সবগুলো সে নিয়ন্ত্রণ করে। কিভাবে সে করে, প্রথমত সে একটা ডেটাবেসের জন্য যত ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার, টুলস দরকার, এগুলো সে ইনস্টল করে এবং সময় সময় এগুলোকে আপগ্রেড করতে হয়, কারণ সিকিউরিটি পারপাসে সব সফটওয়্যার সময় সময় আপগ্রেড করতে হয়, নাহলে সিকিউরিটি ব্যবস্থা দুর্বল হয়ে যায়। এরপর একটা ডেটাবেসের জন্য কতটুকু স্টোরেজ লাগবে,
এবং সেই স্টোরেজটা কীভাবে ব্যবহার করতে হবে সেই পরিকল্পনা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। এবং প্রয়োজন হলে ডেটাবেজের যে বিভিন্ন স্ট্রাকচার আছে এক স্ট্রাকচার থেকে আরেক স্ট্রাকচারে সে যেতে পারে, যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী সে ডেটাবেজ স্ট্রাকচার পরিবর্তন করতে পারে বা সংশোধন করতে পারে। এরপরে হচ্ছে যে সিস্টেমের নিরাপত্তা বজায় রাখা, সিস্টেমের সিকিউরিটি। যেহেতু এখানে RDBMS এর ক্ষেত্রে ব্যবহারকারী প্রচুর পরিমাণে ব্যবহারকারী থাকে, তাহলে যে কেউ যে কোনো সময় এটা নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে। এই জন্য সবসময় নিরাপত্তা ব্যবস্থার উপর জোরদার নিয়ন্ত্রণ বজায় রাখে অ্যাডমিনিস্ট্রেটর। এছাড়া কে একটা ডেটাবেজে প্রবেশ করবে, কে করতে পারবে না সেগুলো নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কে প্রবেশ করলো কি করলো সেটা পর্যবেক্ষণ করাও অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এছাড়াও ডেটাবেজ কোনো কারণে হারিয়ে না যায় সেই জন্য সেটার ব্যাকআপ তৈরি করতে হয়, তাহলে ব্যাকআপ তৈরি করাও ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এছাড়াও প্রয়োজন অনুযায়ী যদি কোনো ধরনের রিপোর্ট দরকার হয় ডেটাবেজ সম্পর্কে, সেই রিপোর্ট সে তৈরি করে থাকে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি একজন অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এখন ডেটাবেজ তৈরি, কিভাবে ডেটাবেজ তৈরি করব? যদি আমরা মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে ডেটাবেজ তৈরি করি তাহলে তিনভাবে এটা করা যায়। একটা হলো ডেটাবেজ উইজার্ড থেকে, ডেটাবেজ উইজার্ড ব্যবহার করে এটা করা যায়। ডেটাবেজ উইজার্ড হচ্ছে যে আমরা যদি মাইক্রোসফট এক্সেস এই প্রোগ্রামটা ওপেন করি, ওপেন করলে এটা একটা উইজার্ড চলে আসে, বিভিন্ন ফরম্যাট চলে আসে, ফরম্যাট থেকে যে কোনো একটা ফরম্যাট বেছে আমরা ডাটাবেস তৈরি করতে পারি। অথবা যদি আমরা সম্পূর্ণ নতুনভাবে করতে চাই তাহলে সেক্ষেত্রে মেনু থেকে করা যাবে। এমএস এক্সেসের মেনু থেকে ডাটাবেস তৈরি করা যাবে, অথবা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ লিখে, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেরকম আছে এরকম ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা ডেটাবেস তৈরি করা যায়। তাহলে মাইক্রোসফট এক্সেসের ক্ষেত্রে তিনভাবে আমরা ডেটাবেস তৈরি করতে পারি: ডেটাবেস উইজার্ড থেকে, মেনু থেকে, অথবা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ থেকে কোড লিখে। বিভিন্ন ধরনের কোডিং, এগুলো তোমরা পূর্ববর্তী চ্যাপ্টারে দেখেছো, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ থেকে কোড লিখে। তাহলে এখানে ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে কোড লিখে একটা ডেটাবেস তৈরি করা যায়। এখন ডেটাবেসের মূল উপাদান আসলে কি? ডেটাবেসের মূল উপাদান হচ্ছে একটা টেবিল। তাহলে ডেটাবেস তৈরি করা মূলত হচ্ছে টেবিল তৈরি করা, বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে হবে এবং এই টেবিলটাই হচ্ছে ডেটাবেসের মূল ভিত্তি। তাহলে আমরা যদি একটা টেবিল তৈরি করি, এরকম টেবিলের কতগুলো সারি থাকবে, তারপরে কতগুলো কলাম থাকবে, তারপরে প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক নাম থাকবে। প্রত্যেকটা টেবিলের এরকম সারি থাকবে, কলাম থাকবে এবং প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক নাম থাকবে। যেমন এটা যদি হয় যে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টদের ইনফরমেশন নিয়ে, স্টুডেন্টের তথ্য, একটা কলেজের স্টুডেন্টের তথ্য নিয়ে যদি আমরা একটা ডেটাবেস তৈরি করি, একটা টেবিল তৈরি করি, তাহলে তার নাম দিতে পারি স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে এই বরাবর, আনুভূমিক বরাবর এটাকে বলা হয় সারি, লম্ব বরাবর হচ্ছে কলাম, এবং এই যে এক একটা ঘর, প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা ফিল্ড। এই ফিল্ডে কি কি তথ্য থাকবে সেগুলো নিয়ন্ত্রণ করা যায়। তাহলে ফিল্ডগুলো আমি কোন ধরনের তথ্য দিয়ে করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ফিল্ডে বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করা হয়। তাহলে আমরা কোন ধরনের ডেটা ব্যবহার করব? বিভিন্ন ধরনের ডেটা আছে।
তাহলে আমরা প্রথমত বলতে পারি শর্ট টেক্সট। একটা ডেটা হচ্ছে 1 নম্বরে শর্ট টেক্সট। শর্ট টেক্সটটা কি আমরা যদি বাংলা করি যে ছোট অল্প পরিমাণ টেক্সটে লেখা, এবং টেক্সট বলতে আমরা জানি যে বিভিন্ন ধরনের বর্ণ অক্ষর এগুলো মিলিয়ে কিছু লেখা, এবং এক্ষেত্রে নিউমেরিক্যাল অংশটাও থাকবে। সাধারণত 255টি বর্ণ অক্ষর অথবা চিহ্ন অঙ্ক এগুলোর সমন্বয়ে শর্ট টেক্সট তৈরি করা হয়। যেমন যদি আমি একজনের এই টেবিলের নাম লিখি, নেম ফাহিম, তাহলে এটা একটা শর্ট টেক্সট। তার নেম, ফাদার্স নেম, বিভিন্ন অ্যাড্রেস, ডেজিগনেশন এগুলো লিখতে সাধারণত শর্ট টেক্সট ব্যবহার করা হয়। এরপর আছে লং টেক্সট। যখন বেশি পরিমাণে লিখতে হয়, যে কোনো ধরনের যদি কমেন্টস লিখতে হয়, মন্তব্য লিখতে হয়, অথবা কোনো সংক্ষিপ্ত হিস্টোরি লিখতে হয়, রেফারেন্স লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে টেক্সট বেশি পরিমাণে দরকার হয়। সেই ক্ষেত্রে ফিল্ডের প্রকৃতি হবে লং টেক্সট, এবং সেক্ষেত্রে 63,999টি সংখ্যক বর্ণ, অঙ্ক অথবা চিহ্ন দ্বারা ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে যদি কোনো অঙ্ক 1 2 3 4 এগুলো ব্যবহার করা হয়, কিন্তু এগুলো দিয়ে কোনো গাণিতিক কাজ করা যায় না। এগুলো শুধু এমনি ব্যবহার করা যাবে নামের অংশ হিসেবে, বা অ্যাড্রেস লিখলে অ্যাড্রেসের অংশ হিসেবে সংখ্যা অঙ্কটাকে ব্যবহার করা যায়, কিন্তু এগুলো দিয়ে কোনো গাণিতিক কাজ করা যাবে না। শর্ট টেক্সটের ক্ষেত্রেও করা যাবে না, লং টেক্সটের ক্ষেত্রেও করা যাবে না। এরপরে আছে নাম্বার, সংখ্যা। যেমন কারো মোবাইল নম্বর যদি আমি এন্ট্রি করতে চাই, তাহলে সেক্ষেত্রে 01718 এভাবে একটা মোবাইল নম্বর এন্ট্রি করলাম, তাহলে এই মোবাইল নম্বরটা হচ্ছে আসলে সংখ্যা। তাহলে বিভিন্ন সংখ্যা প্রকাশ করার জন্য এই নাম্বার ফিল্ড ব্যবহার করা হয়। তাহলে এটার ক্ষেত্রে মোবাইল নম্বরের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন মার্কসের ক্ষেত্রে হতে পারে, রোল নম্বরের ক্ষেত্রে হতে পারে, এরকম বিভিন্ন ক্ষেত্রে নাম্বার ফিল্ড ব্যবহার করা হয়। নাম্বারের আরেকটা ধরন আছে অটো নাম্বার। অটো নাম্বার হচ্ছে অটোমেটিক নাম্বার। অটোমেটিক নাম্বারটা হচ্ছে যেমন কোনো একটা ক্লাসের রোল নম্বর একবার 1 থেকে শুরু হলে 1 2 3 4 5 6 এরকম সিরিয়ালি থাকে। তাহলে এই অটো নম্বরটা হচ্ছে এরকম যে যখন এটা ইনপুট দিতে হয় না, সিরিয়ালি 1 2 3 4 এরকম নম্বর নিয়ে নেয়, এই জাতীয় ডেটা ব্যবহার করা হয়। এগুলো এন্ট্রি করার দরকার হয় না, এগুলো অটোমেটিক নিয়ে নেয়, এই জন্য এটাকে বলা হয় অটোমেটিক নাম্বার। সাধারণত একজন স্টুডেন্টের রোল নম্বরের ক্ষেত্রে এরকম ব্যবহার করা যায়, যেমন রোল 1 2 3, কারণ এর মধ্যে কোনো ব্রেক নেই, সিরিয়ালি থাকবে 1 2 3 4 5 6, রোল নম্বরের কাছে কোনো ব্রেক থাকবে না, সেই ক্ষেত্রে অটো নাম্বার ব্যবহার করা হয়। নাম্বার 5 লজিক্যাল ফিল্ড বা বুলিয়ান বলা যায়। এক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ইয়েস নো, কোনো একটা জিনিস হইলে যে এটা হইলে ইয়েস, না হইলে নো। যেমন আমরা যদি কোনো স্টুডেন্টের এখানে যদি ধরি যে মেল না ফিমেল, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যায় এম অথবা এফ, এম এফ। শুধুমাত্র একটা বর্ণের সাহায্যে এই ধরনের ডেটা তৈরি করা হয়, এটা আকার শুধুমাত্র 1 বাইট। এরপরে ডেট অ্যান্ড টাইম। বিভিন্ন ক্ষেত্রে ডেটের ব্যবহার হয়, যেমন এখানে স্টুডেন্টের তথ্যের ক্ষেত্রে যদি আমরা জন্ম তারিখ লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা জন্ম তারিখ লিখে রাখবো, ডেট লিখে রাখবো যে কার কত সালে জন্ম। অথবা কোনো একটা পরীক্ষা যদি দেওয়া হয় যে পরীক্ষা থাকবে, যেমন তোমাদের আগামীকাল 10টায় একটা ডেমো পরীক্ষা আছে, তো পরীক্ষার নির্ধারিত সময় 10টা, তাহলে সেই টাইমটাও লিখে রাখা যায়। এবং এক্ষেত্রে বিভিন্ন ফরম্যাট ব্যবহৃত হয়। ফরম্যাটগুলো হচ্ছে যে আমরা সাধারণত যেমন আজকের তারিখ 12/09/2020, তাহলে এগুলো হচ্ছে
ডে মান্থ ইয়ার DMY এইভাবে লেখা যায়, অথবা মান্থ আগে দিয়া, ডে পরে দিয়া, ইয়ার তারপরে এইভাবে লেখা যায়। এভাবে বিভিন্ন ফরম্যাটে তারিখগুলো লেখা যায়। তারপর সময়ের ক্ষেত্রে যেমন এখন যদি 11টা বাজে, 11টা আমরা ঘন্টা এবং মিনিট দিয়ে লিখতে পারি। সেই সাথে যদি আরও একটা অপশন দেওয়া যায়, যেমন PM অথবা AM, বিফোর নুন আর আফটার নুন। তাহলে এইভাবে বিভিন্ন ফরম্যাটে আমরা সময়, তারপরে ডেট, তারিখ লিখে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফিল্ড। এরপরে 7 নম্বরে OLE, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। এটা হচ্ছে যে কিছু তথ্য, তো কোনো তথ্য যদি ডেটাবেজে না থাকে, অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো সফটওয়্যারে থাকে, যেমন এক্সেল শিটে অথবা পাওয়ার পয়েন্টে কোনো তথ্য আছে, সেই তথ্য আমি ডেটাবেজে নিয়ে আসব। তাহলে সেই ধরনের ফিল্ডে নেওয়ার জন্য এই ধরনের ডেটাবেজ ব্যবহার করা হয়, এবং এই ধরনের ডেটাবেজ সর্বোচ্চ 2 গিগাবাইট পর্যন্ত হতে পারে। এরপর আছে হাইপারলিংক। হাইপারলিংক এই শব্দটার সাথে তোমরা পরিচিত, যে ওয়েবসাইট তৈরির সময় হাইপারলিংক ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেরকম যে কোনো ডেটাবেস প্রোগ্রামের সাথে কোনো একটা পেজের যদি লিঙ্ক করানো হয়, তাহলে সেটাকে বলা হয় হাইপারলিংক, এবং এর মেমোরি হচ্ছে 8192 ক্যারেক্টার। 8192 ক্যারেক্টারের মাধ্যমে এই হাইপারলিংকটা তৈরি করা যায়। অর্থাৎ বাহ্যিক কোনো ওয়েব পেজ অথবা অন্য কোনো ফাইলকে লিঙ্কের মাধ্যমে, হাইপারলিংকের মাধ্যমে ডেটাবেজে অন্তর্ভুক্ত করা যায়। এরপর আছে লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড হচ্ছে, আমি সরাসরি কোনো ডেটা এন্ট্রি করব না, কিন্তু অন্য কোনো টেবিল থেকে ডাটা যদি একটা টেবিল আনা হয়, একটা টেবিল থেকে ডেটা আরেকটা টেবিল আনা হলে সেই ক্ষেত্রে লুকআপ উইজার্ড এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। 10 নম্বরে কারেন্সি বা মুদ্রা। আমরা বিভিন্ন টিউশন ফি, পরীক্ষার ফি এগুলো দিয়ে থাকি, এগুলো সাধারণত মুদ্রায় দিয়ে, কারেন্সিতে দিয়ে থাকে। তাহলে যখন এই ধরনের টিউশন ফি বা বেতনের ডেটা ইনপুট করা হবে, তখন এই কারেন্সি ডেটা ফিল্ড ব্যবহার করা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ডেটাবেজের ভিতরে যে বিভিন্ন ধরনের ফিল্ড থাকে, সেই ফিল্ডগুলো এভাবে থাকে, এবং যখন যে ফিল্ড ব্যবহার করতে হয় সেই ফিল্ডটা লিখে দিতে হয় বা একটা সংকেত দিতে হয় যেটা কোন ধরনের ফিল্ড হবে। শর্ট টেক্সটের ক্ষেত্রে শর্ট টেক্সট, লং টেক্সটের ক্ষেত্রে লং টেক্সট, কারণ সেই ফরম্যাট অনুযায়ী আমরা যে ডেটা ইনপুট দেবো সেই ফরম্যাট অনুযায়ী ডেটাবেজে জমা হবে। তাহলে এক ধরনের ডেটা আরেক ধরনের ডেটা, এক ধরনের ফিল্ডের তথ্য আরেক ধরনের ফিল্ডে জমা হলে তাহলে সেটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এই জন্য যে কোন ফিল্ডে কোন ধরনের ডেটা বসবে সেটা উল্লেখ করে দিতে হয় ডেটাবেস তৈরির সময়। এরপরে আমরা যাব কুয়েরি। কুয়েরি কি? কুয়েরি হচ্ছে আসলে প্রশ্ন করে উত্তর পাওয়া। এটা হচ্ছে যে ডেটাবেজে প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষিত থাকে, সেই সংরক্ষিত ডেটাকে থেকে খুঁজে বের করা। আমার
ওই ডেটাবেস থেকে যে পরিমাণ ডেটা প্রয়োজন বা কোন ডেটা প্রয়োজন, কার কী ধরনের রেকর্ড প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী কোনো কিছু খুঁজে বের করাটাই হচ্ছে, খুঁজে বের করে প্রদর্শন করাটাই হচ্ছে কোয়েরি। যেমন আমরা বোর্ডের রেজাল্ট থেকে নির্দিষ্ট একজন স্টুডেন্টের রেজাল্ট পাই, কিন্তু আসলে বোর্ডের ডেটাবেসে কী থাকে, যে সমস্ত স্টুডেন্টের রেজাল্ট ওখানে সংরক্ষিত থাকে বোর্ডের ডেটাবেসে। সেইখান থেকে আমরা কোয়েরি করে তারপরে সেখান থেকে একজন নির্দিষ্ট ছাত্রের ডেটা পাওয়া যায়। সেটা কিভাবে, যেমন রোলের ভিত্তিতে, যে রোল এত হলে তার রেজাল্ট বের করো, তারপর রোলের সাথে আবার দেওয়া হয় সাল, তাহলে রোল সাল এবং দুইটা ম্যাচ করে তারপরে ওই ছাত্রের বা স্টুডেন্টের রেজাল্ট বের করা হয়। তাহলে এখানে শর্ত হচ্ছে, তাহলে শর্ত দিয়ে এখানে খুঁজতে হয়, শর্ত ছাড়া খুঁজে যাবে না কারণ প্রত্যেকটা স্টুডেন্টের একটা নির্দিষ্ট আইডি আছে, আইডিটাই হচ্ছে রোল নম্বর। সেই রোল নম্বর দিলে যে এই রোল নম্বরের যত রেজাল্ট আছে সেটা প্রদর্শন করো। তাহলে এই ধরনের ব্যবস্থা বা এই ধরনের তথ্য খুঁজে বের করাটাই হচ্ছে মূলত কোয়েরি। তাহলে এই কোয়েরি বিভিন্ন ধরনের আছে, কাজের ধরনের উপর ভিত্তি করে আমার কোন ধরনের কোয়েরি দরকার হয়। তাহলে এগুলোর মধ্যে প্রকারভেদ আছে। প্রথমত হলো যে সিলেক্ট কোয়েরি। সিলেক্ট হচ্ছে নির্বাচন করা। তাহলে সিলেক্ট কোয়েরি হচ্ছে যে কোনো একটা ডেটাবেস টেবিলের একটা কলামকে সিলেক্ট করা, সেই কলামের তথ্য উদ্ধার করা, অথবা কোনো একটা সারির রেকর্ডসের তথ্য উদ্ধার করা। যেমন আমাদের কলেজের একটা শ্রেণীর, একটা ক্লাসে, যেমন তোমাদের শ্রেণীর একাদশ শ্রেণীর যে কতজন ছাত্রী আছে এবং তাদের রেজাল্ট কি, এরকম যদি আমরা একটা বের করতে চাই, তাহলে শর্ত হবে কি, যে কতজন ছাত্রী আছে। তাহলে ছাত্রী বের করতে হবে আগে। তাহলে ছাত্রী ওখানে যখন আমরা কলাম করতে পারবো যে ছাত্র না ছাত্রী, আলাদা একটা কলাম থাকবে, সেখান থেকে কলামটা নির্বাচন করতে হবে। তাহলে সেখান থেকে ছাত্রী কতজন আছে খুঁজে বের করবে, খুঁজে বের করে তাদের মার্কস বের করবে। তাহলে এইভাবে সিলেক্ট করে, মানে নির্বাচন করে ডাটা তৈরি করা বা ডাটা প্রদর্শন করাটাই হচ্ছে সিলেক্ট কোয়েরি। এরপর হচ্ছে প্যারামিটার কোয়েরি। প্যারামিটার হচ্ছে একটা ডায়ালগ বক্স আসবে, ছোট্ট একটা বক্সের মতো আসবে। এই বক্সের মাধ্যমে আমি কি চাই, আমার যে কি দরকার সেই ধরনের তথ্য নির্বাচন করে ডায়ালগ বক্সে লিখতে হবে, সেই অনুযায়ী আমার ডেটাবেস থেকে তথ্য প্রদর্শন করবে। তাহলে এভাবে ডায়ালগ বক্সের মাধ্যমে আমরা যে কোয়েরি করা হয় সেটা হচ্ছে প্যারামিটার কোয়েরি। এরপর আছে ক্রস ট্যাব কোয়েরি। ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে যে শর্ত আরোপ করে কোয়েরিকৃত ফলাফল প্রদর্শন করা। যেমন রেজাল্টের কথা যেটা বললাম, যেখানে আমি রেজাল্টের ক্ষেত্রে রোল নম্বর এবং পরীক্ষার বছর এই শর্ত প্রয়োগ করে তার যে রেজাল্ট, সেই রেজাল্ট আমি প্রদর্শন করা যায়, মানে করতেছি ডেটাবেস থেকে, এটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। অর্থাৎ কোনো শর্ত প্রয়োগ করে, শর্ত আরোপ করে সামারি আকারে সেই শর্তের অধীনে কোনো তথ্য প্রদর্শন করাই হলো ক্রস ট্যাব কোয়েরির মাধ্যমে করা হয়। এই তিন ধরনের কোয়েরি আছে। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে অ্যাকশন কোয়েরি। অ্যাকশন হচ্ছে কাজ করা। অ্যাকশন কোয়েরি হচ্ছে যে আগের যে কোয়েরিগুলো আমরা দেখেছি সেগুলোর মধ্যে শুধু তথ্য, ডেটাবেজে যে তথ্য ছিল বা যে তথ্য থাকে সেই তথ্যগুলোকে প্রদর্শন করা যায়, দেখা যায়। কিন্তু অ্যাকশন কোয়েরির মাধ্যমে তথ্যকে পরিবর্তনও করা যায়। কোনো একটা ডেটাবেজের তথ্য ডিলিট করা, তা পরিবর্তন করা, এগুলো করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাকশন কোয়েরি। এটার আবার কতগুলো ভাগ আছে, যেমন অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি হচ্ছে যে একটা স্টুডেন্টের ডাটাবেস যেখানে আছে সেখানে দেখা গেল যে কোনো এক সময় নতুন আরেকটা স্টুডেন্ট এসে ভর্তি হলো,
তাহলে ভর্তি হলে তার তথ্যটা ওই ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এরকম নতুন রেকর্ড ওই স্টুডেন্টের রেকর্ড যুক্ত করার জন্য যে কোয়েরি করা হয় সেটা হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরির মাধ্যমে ডাটাবেজে নতুন তথ্য সংযুক্ত করা যায়। এরপর হচ্ছে আপডেট কোয়েরি। আপডেট হচ্ছে মূলত পরিবর্তন করা, যে কোনো একটা তথ্য আছে, দেখা গেল হয়তো ওই তথ্যটা ভুল আছে, ওই তথ্যটা পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সেই পরিবর্তন করার ক্ষেত্রে আপডেট কোয়েরি ব্যবহার করা হয়। নাম্বার 3 হচ্ছে ডিলিট কোয়েরি। ডিলিট অর্থ জানো, ডিলিট অর্থ মোছা। তাহলে একটা টেবিল থেকে কোনো কিছু, কোনো ফিল্ডের তথ্য বা কোনো টেবিলের কোনো কলামের তথ্য যদি মোছার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিলিট কোয়েরি ব্যবহার করা হয়। হচ্ছে মেক টেবিল কোয়েরি। মেক টেবিল হচ্ছে যে কোয়েরিকৃত ফলাফল টেবিল আকারে উপস্থাপন করা। নতুন একটা টেবিল আকারে উপস্থাপন করার জন্য যে কোয়েরি করা হয় সেটা হচ্ছে মেক টেবিল কোয়েরি। তাহলে নাম থেকেই মোটামুটি বোঝা যায় যে অ্যাপেন্ড কোয়েরি হচ্ছে নতুন রেকর্ড যুক্ত করার জন্য, আপডেট হচ্ছে পরিবর্তন করার জন্য, ডিলিট মোছার জন্য, এবং মেক টেবিল কোয়েরি হচ্ছে নতুন আর একটা টেবিল তৈরি করার জন্য। মানে কোয়েরিকৃত যে ফলাফলটা, সেই ফলাফলটা টেবিল আকারে উপস্থাপনের জন্য মেক টেবিল কোয়েরি ব্যবহার করা হয়। এরপর আছে আনম্যাচড কোয়েরি। একটা টেবিলে দেখা গেল যে একটা কলাম আছে মোবাইল নম্বরের কলাম, তাহলে এখানে সবার মোবাইল নম্বর থাকবে, কিন্তু কোনো কারণে দেখা গেল এখানে মোবাইল নম্বর না থেকে কারো নাম ভুলে এন্ট্রি হয়ে গেল, তাহলে সেটা ওই কলামে ম্যাচ করবে না, আনম্যাচড হবে। তাহলে এই ধরনের আনম্যাচড, মানে যেগুলা ওই কলামের অন্যান্য ফিল্ডের সাথে মিলে না, এই ধরনের তথ্য বের করে খুঁজে বের করার জন্য যে কোয়েরি করা হয় সেই কোয়েরিটাই হচ্ছে আনম্যাচড কোয়েরি। অর্থাৎ যেগুলা অন্যান্য রেকর্ডের সাথে মিলবে না বা অন্যান্য তথ্যের সাথে মিলবে না, সেগুলা সেই আনম্যাচডগুলো ডেটাগুলো বের করে খুঁজে খুঁজে বের করা, সেই জন্য করা হয় আনম্যাচড কোয়েরি। তো এ পর্যন্তই আজকে বিভিন্ন ধরনের কোয়েরি আমরা আলোচনা করলাম। এখন আমরা পরবর্তী ক্লাসে কোয়েরি কিভাবে করা হয়, কোয়েরি করার যে ল্যাঙ্গুয়েজ এ সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আর